আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি ইশরাত জাহান। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে। সরকার গঠনের পর ২৫শে আগস্ট তিনি প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সবশেষ ১২ই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরুর কথা জানান শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস। সে সময় কমিশন গঠনের সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকার ১০০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে ফ্যাসিবাদী কাঠামো ভাঙা ও সংস্কারের উদ্যোগ সহ নানা ক্ষেত্রে সফলতাও আছে। সরকারের প্রবীণ ও নবীন দুই উপদেষ্টা হাসান আরিফ ও আসিফ মাহমুদ বলছেন, আইনশৃঙ্খলা এখন আগের থেকে ভালো, তবে চেষ্টা সত্ত্বেও সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম এখনও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে স্বীকার করেছেন তারা। জানান, সংস্কার কার্যক্রম শেষে নির্বাচন হবে। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পেরিয়েছে। এই সময়ে জনপ্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে সরকার? শপিং মলে গেলাম, আমার 10টা কেনার কথা আমি 3টে কিনেছি, বাকি 7টা কিনতে পারিনি। তাহলে আমার 7টা না কিনতে পারাটা একটা ব্যর্থতা। ১০০ দিনের মধ্যে আমার 100টা করার কথা, তার মধ্যে 30টা হয়েছে, 70টা বাকি আছে। 70টা এখন করবো তা নয়। সদ্য গ্র্যাজুয়েট হয়ে আমরা আসলে কতটুকু মন্ত্রণালয় কিংবা গভর্নমেন্ট মেশিনারিজ রান করতে পারবো, আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল এবং চ্যালেঞ্জ এখনো আছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অর্থনীতি, প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচনী ব্যবস্থা ভেঙে দিয়েছে। ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে গড়ে তুলতে সংস্কার সহ নানা ক্ষেত্রে সরকার সাহসী উদ্যোগ নিয়েছে বলে জানান প্রবীণ ও নবীন দুই উপদেষ্টা। দাবি করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে ভালো। যে পরিস্থিতিতে আমরা আসলে সরকারের দায়িত্ব পেয়েছি, আইন শৃঙ্খলা বাহিনী একটা ভঙ্গুর অবস্থায়, পলাতক অবস্থায় ছিল, সেই অবস্থা থেকে এখন দৃশ্যমান পরিবর্তন হচ্ছে এবং সামনের দিনগুলোতেও নতুন রিক্রুটমেন্ট সহকারে অনেক ভেহিকেল আসলে পড়া গিয়েছে, অনেক থানা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো আবার পুনর্গঠনের সংস্কারের কাজ চলমান আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিটা কম ছিল, যেহেতু তারা একটা ট্রমার মধ্যে ছিল, যেহেতু তার একটা পরিস্থিতির মধ্য দিয়ে তাদেরকেও যেতে হয়েছে। তবে আস্তে আস্তে সেটা দূর হয়েছে। তবে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারার কথা স্বীকার করেছেন দুই উপদেষ্টা। যদিও কঠোরভাবে বাজার মনিটরিং সহ সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেন তারা। কারণ বাজারে যখন একটা ট্রাক ভর্তি সবজি আসলো, ওইখানে 3বার হাত বদল হয়ে গেল। তো প্রথম দিকে কয়েকবার ওখানে হানা দেওয়া হয়েছিল, হাত বদল হওয়ার সুযোগ হয়নি। তো দামটা স্বাভাবিক একটা সহনীয় পর্যায়ে ছিল, কিন্তু এটা তো প্রত্যেক দিন না, এটা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। দ্রব্যমূল্যের বিষয়ে আসলে সিন্ডিকেট একটা বড় সমস্যা। যেমন আলুর দাম বেড়ে গিয়েছে, আবার শাকসবজির দাম বাড়ছে, যদিও আমাদের সাপ্লাই বেড়েছে তারপরেও দাম বাড়ছে। তো আশা করি এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। দুই উপদেষ্টা বলেন, সংস্কার কার্যক্রম শেষে নির্বাচনের পথে যাবে সরকার। কমিশনগুলো সরকারের কাছে একটা প্রস্তাবনা আসবে এবং তারপর সরকার ও স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের পথে আগাতে পারবে। এখন পর্যন্ত কমিশনগুলো খুব ড্রাস্টিক্যালি কাজ করে যাচ্ছেন। আলটিমেটলি যখন ইলেকশন কমিশন প্রস্তুত থাকবে তার নির্বাচন দেওয়ার জন্য বা করার জন্য, ভোটার লিস্ট ইত্যাদি সবগুলো বিষয় মিলে তখনই নির্বাচন হবে। উপদেষ্টারা আশা করেন ডিসেম্বরে নির্ধারিত সময়েই গঠিত সংস্কার কমিশনগুলো রিপোর্ট জমা দেবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মামলার মতো একদিনে তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে চায় না বিএনপি। আওয়ামী লীগের পথে হেঁটে বিএনপিকে ঠেকানোর চেষ্টা থেকে বিরত থাকার আহ্বানও জানান নেতৃবৃন্দ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় যোগ দিয়ে তারা বলেন, অনির্দিষ্টকালের সংস্কারের বিপরীতে নির্বাচনের দাবি করা বিএনপির অপরাধ নয়। সমসাময়িক ইস্যুতে প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি নেতারা। একটা গ্রহণযোগ্য নির্বাচন করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতায় ছেড়ে দেওয়া। বিএনপি চেয়ারপারসনের দুই উপদেষ্টা বলেন, দেশে নির্বাচিত সরকার প্রয়োজন। আওয়ামী লীগের মতো নির্বাচন বিরোধী মনোভাব অন্তর্বর্তী সরকারেরও কিনা সেই প্রশ্ন রাখেন তারা। এই সরকার সময় চাচ্ছে, সময় দিলে কি ফ্যাসিবাদ আরো শক্তিশালী হবে, না সময় দিলে তারা বিএনপিকে দুর্বল করবে? জনগণ যাকে ভোট দেয় সে আসবে। হাসিনাও তো এর জন্য
তিনটা নির্বাচন দেয় নাই, কেউ কেউ কি ওই ভূত তার কাঁধে বসছে কিনা আজকে এই সরকারকে চিন্তা করতে হবে। শত বছর ধরে সংস্কার করলে সেই সংস্কার শেষ হবে না, সেই সংস্কার করার পরে একটা নির্বাচন দিবেন, সেই নির্বাচনের জন্য মানুষ প্রতীক্ষা করবে, দীর্ঘদিন তো মানুষ এটা অপেক্ষা করবে না। এটা বলে কি আমাদের অপরাধ? এদেশের মানুষ তো গণতন্ত্র ধরে আন্দোলন করেছে। নেতারা দাবি জানান আওয়ামী লীগ 14 দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের, বিএনপিকে ঠেকানোর চেষ্টা থেকে বিরত থাকার আহ্বানও জানান তারা। প্রফেসর ইউনূস সাহেবের মামলা যদি একদিনে উইথড্র হতে পারে, তাহলে কেন তারেক রহমানের মামলা উইথড্র হবে? দুঃশাসনের যারা সহযোগী ছিল তাদের কাঁধের থেকে হাতটা সরান, তাদের কাঁধের থেকে হাতটা সরান, কাজটা বিএনপির হাতেই রাখেন পুরোপুরি। আওয়ামী লীগের পুষেন না, বিএনপির ঠেকানোর চেষ্টা করেন না। কোন হত্যা সরকার? এই সরকারকে যারা সমর্থন করেছে, এই সরকার যারা সহযোগী ছিল, 14 দল, হাসানুল্লাহ ইনু, রাহাত খান মেনন সহ এবং জাতীয় পার্টির 2 অংশকেই নিষিদ্ধ ঘোষণা করা উচিত। আগামী দিনে তারা কোথায় আছেন? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? না, এই সময় আপনাদের তো স্টেডিয়াম বানানোর সময় আপনাদের দেওয়া হয় নাই। আপনি বিভিন্ন দেশে বড় বড় বিল্ডিং করবেন, এত কিছু করবেন, সে আরেকটা হাইওয়ে করবেন, এটা তত্ত্বাবধায়কের কাজ না। আপনাদের নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র চলছে। বিএনপি নেতারা বলেন নিত্যপণ্যের দাম, ডেঙ্গু নিয়ন্ত্রণ সহ জনসম্পৃক্ত বিষয়ে পদক্ষেপ নিয়ে নির্বাচনের পরিকল্পনা ঘোষণা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। সমস্ত কিছু বিসর্জন করে দিয়ে যেই সরকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করেছি, সেই সরকারের প্রত্যাশা কিন্তু বিসর্জন হতে পারে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। গুমের পর গুলি করে এবং নির্যাতন করে পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 7টি অভিযোগ দিয়েছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সকালে প্রসিকিউশন বিভাগে গিয়ে অভিযোগ জমা দেন ভুক্তভোগীরা। সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা বাহিনীরা, কর্মকর্তারা এবং নির্যাতনে জড়িত আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে এসব অভিযোগ জমা দেওয়া হয়েছে। পানি খেয়ে যখন প্রস্রাব ধরে রাখতে পারতাম না, সেই বোতলে আমাদের প্রস্রাব করতে হতো, আবার সেই প্রস্রাব ফেলে দিয়ে সেই বোতলে আবার পানি খাইতাম। শিবির কর্মী সাইফুল ইসলাম তারেককে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে তুলে নিয়ে যায় র্যাব। 50 দিন আটকে রেখে চালানো হয় নির্যাতন। ভুক্তভোগী সাইফুল বলেন, নিমিষেই ধূলিসাৎ হয়ে যায় তার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন। 14 জুন আমাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় সাদা পোশাকধারী। তারপর আমাকে র্যাব 7-এর পতেঙ্গায় 49 দিন রাখা হয়। আমাকে গ্রেপ্তার করার 2 দিন পর জয়নুল আবেদিন ভাইকেও গ্রেপ্তার করা হয় বান্দরবান থেকে। তারপর আমাকে, এখন মিসিং আছেন তিনি। তারপর আমাকে চোখ বেঁধে, অবশ্যই সবসময় আমাকে চোখ বাঁধা আর হ্যান্ডকাপ পরা অবস্থায় রাখা হতো। মায়ের কোল থেকে সন্তানদের কেড়ে নিয়ে সেই মিথ্যা নাটক সাজিয়ে একটি ছেলের জীবন ধ্বংস করে দিতে পারে। আমি তখন ইন্টার পরীক্ষা দিচ্ছিলাম। আমার ইচ্ছা ছিল আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমার সেই ইচ্ছাটা আর পূর্ণ হলো না। তার মতো বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতন করা হয় শিবিরের আরেক সদস্য রুহুল আমিনকে। এয়ারপোর্টের আশেপাশে হবে, ওখানে প্রচুর ল্যান্ড, বিমান উঠতো নামতো আর কি, শব্দ শুনতে পেতাম। আর সেম কন্ডিশন, এখানে আমাকে 3.5 মাস পিছন থেকে হ্যান্ডকাপ বাঁধা অবস্থায় এবং সামনে থেকে চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছিল। শুধু তাই নয়, তুলে নিয়ে যাওয়ার পর নির্যাতন করে মৃত ভেবে ফেলে দেওয়া হয়, পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পঙ্গু করা হয় 4 জনকে। ওনারা যখন মনে করছে যে মারা গেছে, ওই পুলিশের গাড়িতে উঠায় হ্যান্ডকাপ অবস্থায় আমার ব্রিজ থেকে ফেলা দিয়েছে। আমার অপরাধ ছিল যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করি, এই কারণেই আমার এত নির্যাতন, এত জুলুম। গুম, নির্যাতন ও নিখোঁজ শিবিরের এমন 7 জন রোববার ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দায়ের করেন। পৃথক 7টি অভিযোগে আসামি করা হয়েছে 53 জনকে। 4 জন পুলিশ নির্যাতনে তারা কেউ পঙ্গু হয়ে গিয়েছে, কেউ অঙ্গহানি হয়েছে। 2 জন ভাই যারা দীর্ঘদিন গুম ছিল তারা ফিরে এসেছে। একজন ভাই 3.5 বছর গুম ছিলেন, তিনি ফিরে এসেছেন। আরেকজন ভাই 3 মাস 15 দিন গুম ছিলেন। আর আরেকজন ভাই কামরুজ্জামান ভাই, যিনি 2017-তে মিসিং হয়েছেন, গুম হয়েছেন, এখন পর্যন্ত আমরা তাদেরকে ফিরে পাইনি। এর আগে 2 দফায় গুম, নির্যাতনের অভিযোগে জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের 20টি অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিমানবন্দর থানার সজীব হত্যা চেষ্টা মামলায় দেশ টিভির এমডি আরিফ হাসানের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার মধ্যরাতে তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ। আজ আরিফ হাসানকে আদালতে হাজির করে 3 দিনের রিমান্ড চায় পুলিশ।
2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এয়ারপোর্টে চালানো হয় অভিযান। দেশ ত্যাগের আগেই আরিফ হাসানকে গ্রেপ্তার করা হয়। আবারও হামলার টার্গেট হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন। পুলিশ জানিয়েছে শনিবার 2টি বোমা ছোড়া হয়েছে সিজারিয়ার বাড়িটিতে, তবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি এখনো। 1 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো হামলার শিকার হলো ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবন। 2টি বোমাই পড়েছে বাগানে। হামলার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না বাড়িটিতে। এক্স হ্যান্ডেলে দেয়া বার্তায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সব সীমা অতিক্রম করেছে হামলার এই ঘটনা। নিজ বাড়িতে এমন হুমকি মেনে নেওয়া সম্ভব নয় মন্তব্য করেন তিনি। ইরান ও দেশটির সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে হত্যা চেষ্টার দায়ে অভিযুক্ত করেন ইসরায়েলি মন্ত্রী। পদত্যাগ করা জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও তার স্বামীর সাধারণ পাসপোর্টের আবেদনটি শেষমেশ স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। তবে মোবাইল টিম পাঠিয়ে অজ্ঞাত স্থান থেকে তাদের বায়োমেট্রিক নেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এ নিয়ে অনুসন্ধানী রিপোর্ট প্রচার করেছিল যমুনা টেলিভিশন। এ বিষয়ে আরও জানাচ্ছেন নাকলা কুসাফা। ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের 27 দিনের মাথায় 2 সেপ্টেম্বর পদত্যাগ করেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সাথে সাথেই হারান কূটনৈতিক পাসপোর্টের মর্যাদা। এর আগেই 27 আগস্ট তার বিরুদ্ধে রংপুরে হয় হত্যা মামলা। পদত্যাগের পর থেকেই আত্মগোপনে তিনি। কিন্তু 3 অক্টোবর জরুরি ভিত্তিতে স্বামীসহ সাধারণ পাসপোর্টের আবেদন করেন শিরিন শারমিন। নিয়ম বহির্ভূতভাবে মোবাইল টিম পাঠিয়ে অজ্ঞাত স্থান থেকে তাদের ফিঙ্গারপ্রিন্ট, ছবি, ই সিগনেচার আর চোখের আইরিশ সংগ্রহ করা হয়। উনি পদত্যাগ করেছেন এটা জানেন? হ্যাঁ জানি। ওনার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে এটা জানেন? হত্যা মামলা হয়েছে এটা আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি। আবেদনের মূল কপিতে দেখা যায় জরুরি সে আবেদন জমা নেন আবু জাফর মোহাম্মদ আবদুল্লাহ নামে এক কর্মকর্তা। তড়িঘড়ি করে তাকে বদলি করে দেয়া হয় ঢাকার বাইরে। আর মোবাইল টিম পাঠানোর অনুমোদন দেন খোদ মহাপরিচালকের কর্ড অফিসার শাফিউল মুজনিমিন। ওনার এনরোলমেন্টটা মোবাইল টিমের মাধ্যমে হয়েছে। এখন তো মোবাইল টিমের জন্য কি অথরাইজ করছে? আপনি কি সাইফুল না শাফিউল মুনজাবিন, লেফটেন্যান্ট কর্নেল, কর্ড অফিসার। উনি হলো মোবাইল টিম ইউনিট আসার পরে তারপর সে রিসিভ করেছে। 5 নভেম্বর এই রিপোর্ট প্রচার করে যমুনা টেলিভিশন। সেদিনই পাসপোর্ট অধিদপ্তর থেকে জানানো হয় এখনও আবেদন প্রক্রিয়াধীন। এর 12 দিন পর সে আবেদন স্থগিত করল পাসপোর্ট অধিদপ্তর। তড়িঘড়ি করে দেশ ছাড়ার জন্য পাসপোর্টের যে আবেদনটি করেছিলেন শিরিন শারমিন চৌধুরী, সেখানে যে ফোন নাম্বার তিনি দিয়েছেন নাম্বারটি ছিল ইনঅ্যাক্টিভ। একই সঙ্গে যে ঠিকানা তিনি দিয়েছেন সেই ঠিকানায় থাকেন না বহু বছর। তারপরও পাসপোর্ট অধিদপ্তর থেকে মোবাইল টিম পাঠিয়ে অজ্ঞাত স্থান থেকে তার এবং তার স্বামীর বায়োমেট্রিক সংগ্রহ করা হয়। খবর প্রচারের পর শেষমেশ আবেদনটি ঠিকই সাসপেন্ড করা হয়েছে, কিন্তু এর সঙ্গে জড়িত যে কর্মকর্তারা তাদের কিন্তু এখনও বিচারের আওতায় আনা যায়নি। ঠিক যেমনি হত্যা মামলার আসামি হওয়ার পরও শিরিন শারমিন চৌধুরীকে আনা যায়নি আইনের আওতায়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। খালেদা জিয়া চাইলে চিকিৎসার জন্য যে কোনো সময় লন্ডন যেতে পারেন। তার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর সরকার চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে ব্রিটেন সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। ডক্টর ইউনূস দ্রুতই গণতন্ত্র নিয়ে তার দৃষ্টিভঙ্গি জনগণের কাছে তুলে ধরবেন আশা তার। 5 অগাস্টের পর ব্রিটিশ সরকারের প্রথম কোনো প্রতিনিধির ঢাকা সফর। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান দেশটির ইন্দো প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। প্রায় ঘণ্টাখানেক পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেন তিনি। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ডক্টর ইউনূসের ভিশনের দিকে যুক্তরাজ্য তাকিয়ে বলে উল্লেখ করেন তিনি। আর এ কাজে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে তার দেশ প্রস্তুত বলেও জানান ক্যাথরিন ওয়েস্ট। এ সময় দলগুলোর মধ্যে রিকনসিলিয়েশন বা সমঝোতার কথা বলেন তিনি। এর প্রেক্ষিতে সব দলের সমান সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। Of course, and we expect Professor Yunus to lay out his vision. অবশ্যই আশা করি প্রফেসর ইউনূস বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে তার রূপরেখা প্রকাশ করবেন। তার মধ্য দিয়েই সেটা উন্মোচিত হবে। পরবর্তী পর্যায়ে যুক্তরাজ্য বাংলাদেশের জনগণকে সমর্থনের চেষ্টা করবে।
ব্রিটিশ এই মন্ত্রীর কাছে তারেক রহমানকে দেশে ফেরানোর ব্যাপারে কি আলোচনা হয়েছে জানতে চান সাংবাদিকরা। আমরা আলাদা করে কোনো বিষয় নিয়ে আলোচনা করিনি, তবে আমরা সরকারকে সমর্থন করতে চাই। এখন একটা ক্রান্তিকাল, এই সরকার যেসব কাজ করছে তাতে সমর্থন থাকবে আমাদের। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বৈঠকে নির্বাচন নিয়ে আগ্রহ দেখিয়েছেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। জবাবে নিজেদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই উল্লেখ করে তৌহিদ হোসেন তাকে জানিয়েছেন সংস্কার শেষেই নির্বাচন। আমি যদি বলি যে নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নেই, তাহলে তো এটা সঠিক কথা বলা হবে না। অবশ্যই তারা জানে, কিন্তু তারা আমাদের সাথে কোঅপারেট করতে আগ্রহী। সাংবাদিকরা জানতে চান বেগম জিয়ার লন্ডন যাওয়ার আপডেট। চিকিৎসার জন্য যাওয়ার কথা, এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা কিছু নেই। এটা আমরা অবশ্যই সহায়তা করেছি, ভিসার ব্যাপারে আমরা হেল্প করেছি। আমরা চাই যে উনি যেতে পারুক, কারণ ওনার চিকিৎসা হোক। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যান ব্রিটিশ এই প্রতিমন্ত্রী। এ সময় প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্য সরকারের পূর্ণ সমর্থন জানান ক্যাথরিন ওয়েস্ট। গেল সরকারের সময় বিদেশে পাচার হওয়া টাকা ফেরানো বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানান প্রধান উপদেষ্টা। এ কাজেও ঢাকার পাশে লন্ডন থাকবে বলে জানান ব্রিটিশ মন্ত্রী। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। প্রাথমিকের বইয়ে কিছুটা পরিমার্জন হবে, তাই দেরি হলেও জানুয়ারিতেই বই পাবে শিক্ষার্থীরা, জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে সিলেটের বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষকদের 10ম গ্রেড নিশ্চিত করাই প্রধান লক্ষ্য, তবে এখনই তা সম্ভব নয়। এর আগে বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা সিলেটের শিক্ষাচিত্র তুলে ধরেন উপদেষ্টার কাছে। শিক্ষক সংকট সহ বিভিন্ন কারণে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়ার কথাও জানান তারা। শিক্ষার মান বাড়াতে কর্মকর্তাদের তাগিদ দেন উপদেষ্টা। বইগুলোর ক্ষেত্রে কিছু পরিবর্তন করার প্রয়োজন ছিল। বইগুলোর ক্ষেত্রে কিছু পরিবর্তন করার প্রয়োজন ছিল। ফলে যে পাণ্ডুলিপিগুলো তৈরি হয়েছিল, সেই পাণ্ডুলিপিগুলোকে আবার কিছুটা পরিমার্জন করতে হয়েছে। এই কারণেই আমরা কিছুটা বিলম্বিত হয়েছে। পার্বত্য জেলাগুলোতে নবনিয়োগকৃত প্রতিনিধিদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন নিয়োগকৃতদের চেয়ারম্যান ও সদস্যদের স্বাগত জানিয়ে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, সব দিক থেকেই পিছিয়ে আছে পার্বত্য জেলাগুলো। এসব জেলাগুলো থেকে সব বৈষম্য দূর করে মূল ধারায় ফেরত আনাই মূল চ্যালেঞ্জ। তিনি বলেন, অর্থনীতি ও সার্বিক উন্নয়নে অন্যান্য জেলাগুলো থেকে অনেক পিছিয়ে আছে পার্বত্য জেলাগুলো। নবনিযুক্ত প্রতিনিধিরা এসব চ্যালেঞ্জ দক্ষতার সাথে মোকাবেলা করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। সেই সাথে তাদের দক্ষতা বৃদ্ধিতে আরও প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় পার্বত্য জেলা পরিষদের 3 জেলায় নতুন যোগদানকৃত 3 জন চেয়ারম্যান এবং 45 জন মেম্বার উপস্থিত ছিলেন। পার্বত্য এলাকা এডুকেশনালি পেছনে, লাইভলিহুডের পেছনে, ইকোনমিক্যালি পেছনে, পরিবেশগত ভারসাম্য দিক থেকে তারা এখন সাফার করতেছে অনেক। সুতরাং তাদের প্রধান দায়িত্ব হবে যে ন্যাশনাল সোশ্যাল ইন্ডিকেটরস যেগুলো আছে ওগুলোকে এই সমতলের সমমানে নিয়ে আসা। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল শূন্য পদে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন চাকরি প্রত্যাশীরা। সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এ সময় 3-1 অনুপাতে 3য় ধাপের ফলাফল পুনরায় প্রকাশের দাবি জানান তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে বৈষম্য করা হয়েছে। নারী ও প্রতিবন্ধী কোটাসহ শূন্য পদ ফাঁকা রেখে ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে লিখিত পরীক্ষায় নির্বাচিত হয়েও চূড়ান্ত নিয়োগ পাননি অনেকে। এই দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সাড়া পাননি তারা। তাই দ্রুত শূন্য পদ গ্রহণ করে ফের ফলাফল প্রকাশের দাবি জানান চাকরি প্রার্থীরা। যেন আমাদেরকে 3:1 অনুসারে সকল উপজেলার সকল শূন্যপদ পূরণের মাধ্যমে আমাদেরকে চূড়ান্তভাবে পুনরায় একটা ফলাফল প্রকাশ করা হোক। প্রথম এবং দ্বিতীয় ধাপে যে 3:1 আকারে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, আমাদেরকেও অনুরূপভাবে যে 3:1 আকারে নিয়োগ দিয়ে সেই বৈষম্যের নিরসন করা হোক। প্রথম ও দ্বিতীয় ধাপে প্রতিবন্ধীদের রেজাল্ট হয়েছে, তো আমরা দ্বিতীয় ধাপে আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমাদের প্রতিবন্ধী সবাইকে নিয়োগ দেওয়া হোক, কারণ আমরা অনেক কষ্ট করে লেখাপড়া করে আসছি এখানে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নারীর ক্ষমতায়ন এবং
জেন্ডার সমতা নিশ্চিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলছেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিং। দুপুরে ব্রাক বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত একাডেমি ফর অন্টারপ্রেনার্স এডব্লিউ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই প্রোগ্রামের আওতায় 90 নারী উদ্যোক্তা স্নাতক সম্পন্ন করেন। মেগান বোল্ডিং বলেন, নারীরা এদেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের ভূমিকা প্রমাণ করেছে। নারী উদ্যোক্তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করছে। এডব্লিউ প্রোগ্রামের কাজ শুধুমাত্র উদ্যোক্তা তৈরি নয়, অর্থনৈতিক ক্ষমতায়ন এর লক্ষ্য। এডব্লিউ প্রোগ্রাম নারী উদ্যোক্তাদের টেকসই উন্নয়ন, পিয়ার টু পিয়ার এবং নেটওয়ার্কিংয়ের উপর নারীদের প্রশিক্ষণ দেয়। নিখোঁজ 6 নারী ও শিশুর মরদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। নতুন করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে। তুমুল বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে রাজ্যের সবথেকে সহিংসতাপ্রবণ 3 জেলা পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল ও থাউবালে। 5 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইন্টারনেট সেবা। মঙ্গলবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। শনিবার মেইতেই সম্প্রদায়ের অপহৃত 6 নারী ও শিশুর মরদেহ উদ্ধার করলে স্থানীয় রাজনীতিকদের বাসভবনে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। টায়ার জ্বালিয়ে ইম্ফলের মূল সড়কগুলো অবরোধ করে বিক্ষোভকারীরা। অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন। কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত দ্বন্দ্বের জেরে গেল কয়েক মাস ধরে উত্তাল মিয়ানমার সীমান্ত ঘেঁষা রাজ্যটি। এবার সফলভাবে দূরপাল্লার হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালালো ভারত। শনিবার ওড়িশার একটি দ্বীপ থেকে উৎক্ষেপণ করা হয় নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রটি, যা ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDOর নির্মিত। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি বিভিন্ন ধরনের পেলোড বহনে সক্ষম, যার পাল্লা আনুমানিক 1500 কিলোমিটার। ভারতের সশস্ত্র বাহিনীর জন্য তৈরি করা হয়েছে এটি। সশস্ত্র বাহিনীর বিভিন্ন কর্মকর্তা সহ মিসাইল উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার বিজ্ঞানীরা। নতুন প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ কোবিন্দ। রাজধানীর সিটি কলেজে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে একাডেমিক কার্যক্রম। শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষিতে 4 নভেম্বর থেকে কলেজ বন্ধ ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী নিয়ামুল হক যমুনা টেলিভিশনকে এই কথা জানিয়েছেন। বলেন, ভবিষ্যতে কোনো ঝামেলা এড়াতে প্রতি মাসে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবে কলেজ কর্তৃপক্ষ। 5 আগস্টে সরকার পতনের পর রাজধানীর সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বেদারউদ্দিন আহমেদ পালিয়ে যান। এরপর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে আসেন অধ্যাপক কাজী নিয়ামুল হক। গত 28 অক্টোবর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মোখলেসুর রহমানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে 7 দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে 4 নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় সিটি কলেজ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলছেন, শিক্ষার্থীদের সাথে সুরাহা হয়ে গেছে। 19 নভেম্বর থেকে ধাপে ধাপে শুরু হবে একাডেমিক কার্যক্রম। মঙ্গলবার থেকে পূর্ণোদ্যমে ক্লাস চলবে এবং আমাদের ছেলেমেয়েরা ইনশাল্লাহ তাদের ভুল বুঝতে পেরেছে এবং ক্লাসে ফিরে আসবে। আমরা ফেজ বাই ফেজ চালু করতেছি। আমাদের তো স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, এই জন্য প্রথম দিন আমরা ফার্স্ট ইয়ার চালু করেছি 19 তারিখ, 20 তারিখে সেকেন্ড ইয়ার, আর 21 তারিখ থেকে ফার্স্ট ইয়ার 11 ক্লাস 12 ক্লাস অনার্স মাস্টার সব একসঙ্গে চালু হয়ে যাবে ইনশাল্লাহ। তিনি আরও জানিয়েছেন, ভবিষ্যতে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রতি মাসে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করা হবে। বন্ধ ছিল 2 সপ্তাহ 12 দিন। এটা মেকআপের ব্যবস্থা নিচ্ছি আমরা, আরও বেশি করে ক্লাস নিয়ে প্রতি মাসে আমরা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল প্রশাসন সহ ওদের সাথে আমরা প্রতি মাসে একবার মত বিনিময় করব। ওদের কী সুযোগ সুবিধা, কী চাওয়া পাওয়া, দাবি দেওয়া নিয়ে কথা হবে। প্রতি মাসে একবার আমরা ওদের সাথে বলবো। আমাদের স্টুডেন্ট কাউন্সিল আছে, ওই কাউন্সিলটাকে একটু বড় করে দিয়ে ওর ভিতরে আরও কিছু স্টুডেন্ট ইনক্লুড করে দিয়ে যারা লিডারশিপ পর্যায়ে আছে নিয়ে আমরা প্রতি মাসে মতবিনিময় করব। আমাদের ছেলেমেয়েরা ভালো, অনুগত। 1957 সালে প্রতিষ্ঠিত হয় সিটি কলেজ। ইন্টারমিডিয়েট, স্নাতক ও মাস্টার্সের শিক্ষার্থীরা পড়ালেখা করে এখানে। 2023 সালে এইচএসসির ফলাফল অনুযায়ী দেশের 4র্থ স্থানে ছিল কলেজটি। চলতি শিক্ষাবর্ষে 3700 শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নূরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরও জোরদার করার দাবি জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরিন। সকালে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল
রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক প্রচারণা সভায় এসব কথা বলেন তিনি। সভায় বক্তারা জানান, বাংলাদেশে অ্যান্টিবায়োটিক প্রতিরোধতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক তথ্য অনুসারে মূত্রনালীর সংক্রমণ, গ্যাস্ট্রোইনস্টেরাইনাল ইনফেকশন এবং সেপসিস সহ বিভিন্ন সংক্রমণের জন্য দায়ী ই কোলাইয়ের মতো সাধারণ অণুজীব। এসব অণুজীবের মধ্যে প্রতিরোধতার হার উদ্বেগজনকভাবে বেশি দেখা গেছে। তারপরও বন্ধ হচ্ছে না বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বিক্রি। অপ্রয়োজনে ওই ওষুধ সেবনে তৈরি হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধতা। কিছু লোকজন আছেন যারা স্বাস্থ্য নিয়ে কাজ করেন, তাদের সাথে সংস্পর্শে এসে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী ট্রিটমেন্ট নেন। এই জায়গাগুলো হচ্ছে ভয়াবহ জায়গা, এবং এই জায়গাটাকে আমরা যদি এই পরিস্থিতিটাকে যদি ওভারকাম করতে চাই, সেখানে আমাদের ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক উইদাউট প্রেসক্রিপশন কেনাটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে, এবং এটার একটা দণ্ডনীয় অপরাধ হিসাবেও দেখতে হবে। ঢাকা মেডিকেলের পুরাতন ভবনের নাক, কান ও গলা বিভাগ থেকে পাপিয়া আক্তার স্বর্ণা নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছে মেডিকেলের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার পিসি মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। জানান, সকালের দিকে টহল টিমের আনসার সদস্যরা প্রতিদিনের মতো নিয়মিত টহল দেওয়ার সময় পুরাতন ভবনের 3য় তলায় একজন মেডিকেল শিক্ষার্থী জানায় তার নামের সাথে সঙ্গতিপূর্ণ বহিরাগত আরেক নারী চিকিৎসকের অ্যাপ্রন পরে ঘোরাফেরা করছে। বিষয়টি সন্দেহ হলে আনসার সদস্যরা ওই ওয়ার্ডে কর্মরত চিকিৎসকদেরকে ডেকে অভিযুক্ত ওই নারীকে দেখান। পরে হাসপাতালের অভিযুক্ত ওই ভুয়া নারী চিকিৎসককে ঢাবেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শকের কাছে সোপর্দ করা হয়। শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা, সমস্যা সমাধান এবং সৃজনশীল চিন্তাশক্তি বিকাশে সহায়ক প্রতিযোগিতা হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়। শনিবার রাজধানীতে আয়োজিত হয় এই অনুষ্ঠান। গ্র্যান্ড ফিনালে বিজয়ীদের হাতে 3 লাখ টাকার বৃত্তি তুলে দেওয়া হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা প্রচলিত শিক্ষার গণ্ডি পেরিয়ে ব্যবহারিক জ্ঞান এবং অভিযোজন ক্ষমতা বাড়ানোর সুযোগ পেয়েছে। অনুষ্ঠানে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এই ইভেন্টে সারা দেশ থেকে 22,000 শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে থেকে 100 জন গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণ করেন। ঘোষণা করা হলো মাস্টার কার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম। সকালে আয়োজিত একটি অনুষ্ঠানে বাংলাদেশের ব্যাংকিং, পেমেন্ট এবং ফিনটেক খাতে বিভিন্ন প্রতিষ্ঠানের অবদানের স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। লিডিং বাই রেজিলিয়েন্স শিরোনামে এবারের আয়োজিত এই অনুষ্ঠানটি মাস্টার কার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডের 6ষ্ঠ সংস্করণ। এই পুরস্কার প্রদানের লক্ষ্য ডিজিটাল পেমেন্ট গ্রহণে উৎসাহিত করার মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং গ্রাহকদের মধ্যে ডিজিটাল ফার্স্ট আচরণ গড়ে তোলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গেস্ট অব অনার হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মাওলা। এছাড়াও ছিলেন দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যাংক, ফিনটেক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তারা। ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা এবং ধনকুবের ইলন মাস্কের সাথে বৈঠকের বিষয়টি নাকচ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। এতে বলা হয়, জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সাথে ইলন মাস্কের বৈঠক নিয়ে বেশ কিছু মার্কিন গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে, যার কোনো সত্যতা নেই। মার্কিন গণমাধ্যম এ ধরনের তথ্যকে গুরুত্ব দেওয়া বিস্ময় প্রকাশ করে তেহরান। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মাস্কের আহ্বানে ইরানি রাষ্ট্রদূত আমির সাইদের নিউ ইয়র্কের বাসভবনে হয় বৈঠক। দুই দেশের উত্তেজনা কমানো ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর শিগগিরই শেষ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এমন আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দাবি, প্রেসিডেন্ট নির্বাচনে যাওয়ার পর ট্রাম্পের সঙ্গে যে ফোনালাপ হয়েছে তাতে গঠনমূলক মতবিনিময় হয়েছে তাদের মধ্যে। ইউক্রেনের অবস্থানের বিপরীতে যায় এমন কোনো মন্তব্য করেননি সদ্যজয়ী মার্কিন প্রেসিডেন্ট বলেও মন্তব্য করেন জেলেনস্কি। অবশ্য ট্রাম্পের সাথে মস্কোর আলোচনার বিষয়ে কিছু বলেননি ইউক্রেনীয় প্রেসিডেন্ট। প্রচারণার শুরু থেকে ইউক্রেনে চলমান যুদ্ধ শেষ করতে ধারাবাহিকভাবে অগ্রাধিকার দিয়ে আসছেন ট্রাম্প। রিপাবলিকান এই নেতার মতে কিয়েভকে সামরিক সহায়তার নামে সম্পদ অপচয় হচ্ছে ওয়াশিংটনের।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করতে প্রস্তুত চীন। শনিবার পেরুতে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাতে এমন মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের সাইডলাইনে 2 ঘণ্টা ব্যাপী বৈঠক হয় দুজনের। আলোচনা হয় সাইবার অপরাধ, বাণিজ্য, তাইওয়ান ও রাশিয়া সহ বিরোধপূর্ণ ইস্যুগুলোতে। এ সময় শি জানান, দুই দেশের স্থিতিশীল এবং টেকসই সম্পর্ক বজায় রাখতে অপরিবর্তিত থাকবে বেইজিং এর অবস্থান। এদিকে রাশিয়ার উত্তর কোরিয়ার সামরিক সহায়তা বন্ধে চীনকে সহায়তার আহ্বান জানান বাইডেন। বলেন, বরাবরই স্বচ্ছ ও খোলামেলা আলোচনা হয়েছে দুদেশের। প্রতিযোগিতা যাতে সংঘাতে পরিণত না হয় সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরই মধ্যে চীনের অপর 60% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নবঘোষিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন চীন বিরোধীরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছে। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শাহবাজপুর গ্রামের বদরুল ইসলাম ও নাজমুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জেরে সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় 2 গ্রুপের 4টি বাড়ি ভাঙচুর করা হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। শৈলকুপা থানার ওসি মাসুম হোসেন জানান, আবারও সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে 4টি বসত বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, গতরাতে সদর উপজেলার চর ব্রাহ্মণদী এলাকায় সোহেল খানের একটি খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় সোহেল খানের বাবা প্রতিবাদ করলে প্রভাবশালী মুজাম সর্দার গ্রামের 4টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ঘরে থাকা 3 লাখ টাকা, 7 ভরি স্বর্ণ, অলংকার এবং গোয়াল ঘরে 4টি গরু লুট করার অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। অবশ্যই মতো সব কিছু কুবাইয়া আমার কাছে 3 লাখ টাকা উড়ে আনছি। সেই 3 লাখ টাকা ছিল ঘরে। আর এই যে নতুন বউ আছে মালমালিয়া দেখতেছেন পেশিস করছে, সেই বউ জিনিসপত্র আসছিল, ওই ছোট মাইয়ার আসছিল, বুঝলেন, সেই গয়দের বাইঙ্গা সেই ওরা লইয়া গেছে দিয়া। বিসিবিতে রাজনীতিকরণ করা হয়েছে, সেটি না হলে বোর্ডে পরিবর্তন হতো না। এটি সত্যি যে বিসিবি জোড়াতালি দিয়ে চলছে। সচিবালয়ে 100 দিনের কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে এমন দাবি করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি জানিয়েছেন, প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিতে প্রতি বছর কার্যক্রমের রিপোর্ট ও অডিট রিপোর্ট দেবে। কেউ যদি দুর্নীতি করে সেটাও খতিয়ে দেখা হবে বলে জানান ক্রীড়া উপদেষ্টা। ছাত্র জনতার বিপ্লবের পর পরিবর্তনের দাবি ছিল ক্রীড়াঙ্গনে, যেখানে সবার আগে আসে বিসিবির কথা। নাজমুল হাসানের পাপনের পরিবর্তে দায়িত্বে আসেন ফারুক আহমেদ। তবে আইসিসির নির্দেশনা আর বোর্ডের গঠনতন্ত্রের নিয়মের বেড়াজালে পরিবর্তন শুধু 2 পরিচালক। এরপর গেল 3 মাস বিসিবি চলেছে প্রায় 14 জন পরিচালক ছাড়া। অন্তর্বর্তী সরকারের 100 দিনের কার্যক্রম তুলে ধরার ব্রিফিংয়ে তাই উঠে এলো বিসিবির পরিবর্তন প্রসঙ্গ। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে প্রশ্ন ছিল, কতটা সন্তুষ্ট হতে পারলেন ক্রিকেটের পট পরিবর্তনে? বিসিবিতে পলিটিক্যাল লোকজন না থাকতো তাহলে দেশে একটা পরিবর্তন হলেও বিসিবি তার মতোই থাকতে পারতো, ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারতো। কিন্তু আমি যখন দায়িত্ব নিলাম, এসে বিসিবির কোনো ডিরেক্টরকে পাওয়া যাচ্ছিল না। তখন নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি এবং এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই। কিন্তু এখনও বিসিবিতে আছেন 10 পরিচালক। তাদের মাঝেও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়নি কোনো স্ট্যান্ডিং কমিটির। এমনকি নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও তাই। এমন অবস্থায় কিভাবে, কোন পথে কার্যকর হবে বিসিবি? ক্রীড়া সংস্থাগুলো এখনও পুনর্গঠন হয়নি, পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে, আপনারা জেনেছেন। সেগুলো পুনর্গঠন হলে তার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়েই আরও নতুন ডিরেক্টর ইনক্লুশন হবে। তারপরে বিসিবির ডিপার্টমেন্টগুলো ডিস্ট্রিবিউট করার ব্যাপার আছে। ক্রিকেটের মতো অনেকটা স্থবির দেশের অন্য ফেডারেশনগুলো। সার্চ কমিটির সুপারিশে গঠন করা হয়েছে 9টার অ্যাডহক কমিটি। সেখানেও ছিল কিছু বিতর্ক। সেই সাথে আছে বিগত কমিটিগুলোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এসব আমলে নিয়েই পরিকল্পনা করছে ক্রীড়া মন্ত্রণালয়। আর্থিক কেলেঙ্কারির যদি কোনো পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেয়া আছে। প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে বলেছি যে প্রতি বছর তাদেরকে একটা প্রোগ্রেস রিপোর্ট, তারা কী কী কাজ করেছেন এবং অডিট রিপোর্টটা আমাদের জাতীয় ক্রীড়া পরিষদে যেন সাবমিট করে।
খেলার মতো জাতীয় ক্রীড়া পুরস্কার ঘোষণাতেও স্বচ্ছতা এবং যোগ্যতাকে সবার সামনে রাখতে চান আসিফ মাহমুদ। দলীয় প্রভাবের বাইরে যোগ্যরাই যেন ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ স্বীকৃতি পান সেই নীতিমালায় করতে চান ক্রীড়া উপদেষ্টা। বিসিবির কার্যক্রমে আরো গতিশীলতা আসবে বলে অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। সুন্দর বাংলাদেশের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচিতদের হাতে ক্ষমতা তুলে দিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আন্তঃস্কুল বিজ্ঞান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আক্তার বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা যাতে ভালো একটি সরকার গঠন করতে পারে সেই পরিবেশ নিশ্চিতেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার আন্দোলনে গঠিত অন্তর্বর্তী সরকারেরও কিছু দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে পরিকল্পনা মাফিক কাজ চলছে বলেও জানান মৎস্য উপদেষ্টা। আমরা নিজেদের মতো কিছু করছি না, আমরা একটা সুন্দর বাংলাদেশের জন্য যতটুকু সংস্কার করা যায় একটা নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া যায় সেটাই আমরা চেষ্টা করছি। খাগড়াছড়িতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। দুপুরে সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভুইয়া। শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানান তিনি। এছাড়া সুশিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার তাগিদ দেন আব্দুল ওয়াদুদ। বক্তব্য শেষে GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। পরে চাকমা, মারমা, ত্রিপুরা ও বাঙালিদের অংশগ্রহণের সাম্প্রতিক নৃত্য সহ নাচ গান পরিবেশন করা হয়। ডেঙ্গু মোকাবেলায় গণসচেতনতা তৈরির অংশ হিসেবে চট্টগ্রাম শহর জুড়ে চলছে বাইকিং ও লিফলেট বিতরণ সহ নানা কার্যক্রম। নগরীর কোতোয়ালি, ফিরিঙ্গি বাজার, পাথরঘাটা, গঙ্গাবাড়ি সহ বিভিন্ন এলাকায় এই কার্যক্রম চালান চট্টগ্রাম নাগরিক সুরক্ষা কমিটির নেতাকর্মীরা। ডেঙ্গু হলে আতঙ্কিত না হয়ে সঠিক চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন তারা। পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় বন্দর নগরীতে মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা এবং সব হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করার আহ্বান জানান নাগরিক কমিটির নেতারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাছ থেকে ডাব পাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে এক সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের 5 নং ক্যানেল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সাংবাদিক জাহাঙ্গীরের বাড়ির একটি গাছ থেকে অনুমতি না নিয়ে ডাব কেটে নেয় কয়েকজন। পরে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে জাহাঙ্গীরের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।